সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছো ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে এই অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমি মোহাম্মদ আব্দুল সালাম, সহকারী শিক্ষক, জামালপুর উচ্চ বিদ্যালয়, তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি ইংরেজি সাবজেক্টের, ইংরেজি ল্যাঙ্গুয়েজের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটি হচ্ছে টেন্স। টেন্স বা ক্রিয়ার কাল। টেন্স বা ক্রিয়ার কাল। টেন্স শব্দটি ল্যাটিন শব্দ ট্যাম্বাস থেকে এসেছে। ল্যাটিন শব্দ ল্যাটিন ওয়ার্ড টেম্পাস থেকে এসেছে। টেম্পাস। টেন্স শব্দটি কোথা থেকে এসেছে? ল্যাটিন শব্দ ট্যাম্পাস থেকে এসেছে, যার অর্থ হচ্ছে, যার বাংলা অর্থ হচ্ছে সময় বা কাল। সময় বা কাল, অর্থাৎ ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কেই টেন্স বলা হয়। তাহলে টেন্স কাকে বলা হয়? ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কেই টেন্স বলা হয়। এই টেন্সকে ইংরেজি ভাষায় সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলা হয়। কি বলা হয়? সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলা হয়, অর্থাৎ ইংরেজি ভাষার আত্মা। এই টেন্সকে ইংরেজি ভাষায় আত্মা বলা হয়। তোমরা যদি ইংরেজি সম্বন্ধে ভালো জানতে চাও, ভালো দক্ষতা বা স্কিল অর্জন করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে টেন্স সম্বন্ধে জানতে হবে। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আমরা জানলাম টেন্স কাকে বলে। ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কেই টেন্স বলে। যেমন লক্ষ্য করো, 1 নম্বর লেখক দেখা যাচ্ছে, আমি ভাত খাই। কাজটি আমি ভাত খাই, কাজটি বর্তমানে হচ্ছে, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। আই ইট রাইস। আমি ভাত খাই, কাজটি বর্তমানে হচ্ছে। 2 নম্বরে লক্ষ্য করো, আমি ভাত খেয়েছিলাম। আমি ভাত খেয়েছিলাম, কাজটি অতীতকালে সম্পন্ন হয়েছিল। তাহলে আই এট রাইস। আমি ভাত খেয়েছিলাম। 3 নম্বর সেন্টেন্সটি লক্ষ্য করো, আমি ভাত খাবো বা খাইব। তাহলে হবে এটা আই শ্যাল ইট রাইস। ডিয়ার স্টুডেন্ট, এই 3টা সেন্টেন্স লক্ষ্য করো। দেখা যাচ্ছে আমি ভাত খাই, আই ইট রাইস, এটা প্রেজেন্ট টেন্স। আমি ভাত খেয়েছিলাম, কাজটি অতীতে সম্পন্ন হয়েছে, এটা হলো পাস্ট টেন্স, আই হ্যাড রাইস। আমি ভাত খাবো, কাজটি ভবিষ্যতে অনুষ্ঠিত হবে, এটা হচ্ছে ফিউচার টেন্স। তাহলে লক্ষ্য করা যাচ্ছে যে 3টি কাজ 3টি সময়ে অনুষ্ঠিত হয়েছে। সুতরাং আমরা বলতে পারি টেন্স প্রধানত 3 প্রকার। টেন্স কত প্রকার? টেন্স কত প্রকার? টেন্স প্রধানত 3 প্রকার। কত প্রকার? প্রধানত 3 প্রকার। যেমন প্রেজেন্ট টেন্স, past tense and future tense. তাহলে আমরা লক্ষ্য করলাম যে টেন্স আর 3 কাইন্ডস। টেন্স 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এন্ড ফিউচার টেন্স। বর্তমানকাল, অতীতকাল এবং ভবিষ্যৎকাল। ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেকটা টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। ভাগ করা হয়েছে। যেমন ইনডেফিনিট,
indefinite tense, continuous tense, perfect tense, and past perfect tense. Indefinite tense, continuous tense, perfect tense, past perfect continuous tense. Continuous tense. তাহলে প্রধানত 3 প্রকার এবং সাধারণত 4 প্রকার। এর হচ্ছে মোট হচ্ছে 12 প্রকার। তাহলে আমরা দেখলাম টেন্স কাকে বলে, ক্রিয়া সম্পন্ন হওয়ার সময় কি টেন্স বলে। টেন্স প্রধানত 3 প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রত্যেকটা টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা আছে: ইনডেফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কাকে বলে এর সম্বন্ধে একটু আলোচনা করব। এখন কি আলোচনা করব? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে সিম্পল প্রেজেন্ট টেন্স বলা হয়। প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স সম্বন্ধে আমরা এখন আলোচনা করব। কোন কাজ বর্তমানে হয়, কখন হয়? বর্তমানে। কোন কাজ বর্তমানে হয় কিন্তু এর শুরু কিংবা শেষ কিছুই বোঝা যায় না, কিছুই বোঝা যায় না, তাকে প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স বলে। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স কাকে বলে? বর্তমানে কোনো কাজ হয়, এর শুরু বোঝা যাবে না, এর শেষও বোঝা যাবে না, এরকম কোনো বোঝালে সেটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে কোনো কাজ বর্তমানে হয়, এর শুরু কিংবা শেষ কিছু বোঝা যায় না, তাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স বলে। অন্যভাবে যদি আমরা বলি, কোনো কাজ বর্তমানে হয়, চিরন্তন সত্য, অপরিবর্তিত কাজ, নিকট ভবিষ্যৎ, অতীত সত্য, কোনো লেখকের উদ্ধৃতি, এরকম যদি বোঝায়, তাহলে টেন্সের যে রূপ হয় তাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স বলে। এখন আমরা কিভাবে চিনব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স? চেনার উপায় কিভাবে চিনব? বাংলা ক্রিয়ার সাথে, কিসের সাথে? ক্রিয়ার সাথে। কাজের সাথে। ক্রিয়ার সাথে কি থাকবে? রসই, অন্তস্থ অ, রসই ই ইত্যাদি থাকবে, তাহলে আমরা দেখব যে বাংলা ক্রিয়া শেষে রসই, অন্তস্থ অ, এ ইত্যাদি থাকলে সেটাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হিসেবে ধরে নেব। এখন স্ট্রাকচার বা গঠন। স্ট্রাকচার বা গঠন। সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্ব প্রেজেন্ট ফর্ম বেস ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন বা বাকি অংশ। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার বা গঠন হচ্ছে, প্রথমে সাবজেক্ট বসবে,
তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, তারপরে অবজেক্ট বসবে, তারপরে এক্সটেনশন বসবে। দেখো দেখো এখন খেয়াল করো, আমি ভাত খাই, আমি ভাত খাই, এখানে সাবজেক্ট হচ্ছে আমি, অবজেক্ট হচ্ছে খাই, আর সরি ভাত হচ্ছে খাই আর অবজেক্ট হচ্ছে ভাত। তাহলে আমি আই ভাত খাই, তাহলে আই ইট রাইস। এখানে দেখো এই প্রথমে সাবজেক্ট বসছে, তারপরে ভাত ইট বসছে, তারপরে অবজেক্ট বসছে রাইস, আই ইট রাইস। এখন সে ভাত খায়, সে ভাত খায়। লক্ষ্য করো সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি ইটস রাইস। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে হিয়ের পরে ইটস বসলো কেন? একটা জিনিস ডিয়ার স্টুডেন্ট, একটা জিনিস খুব খেয়াল করবা, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্ব শেষে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের শেষে অবশ্যই এস বা ইএস যোগ করতে হবে। এখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলা? হি, শি, ইট এবং সকল নাম। পৃথিবীর যত নাম আছে, পৃথিবীর যত নাম আছে এগুলো সব হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে হি, শি, ইট অর্থাৎ পুরুষ মানুষ হলে পুরুষলিঙ্গ হলে হি বসবে, তারপরে স্ত্রীলিঙ্গ হলে শি বসবে, এবং জড় পদার্থ হলে ইট বসবে, আর যত নাম আছে। তাহলে এখানে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই কারণে ভার্ব শেষে এস বা ইএস আমরা যোগ করেছি। এখন আমরা সংক্ষিপ্তভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার সম্বন্ধে বা ইউজ সম্বন্ধে একটু আলোচনা করব। ডিয়ার স্টুডেন্ট, খেয়াল করবা, চিরন্তন সত্য কোনো কাজ, ইউনিভার্সাল ট্রুথ, ইংরেজিতে বলে ইউনিভার্সাল ট্রুথ, বাংলা বলা হয় চিরসত্য। চিরন্তন সত্য কোনো ঘটনা হলে সেটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। যেমন সূর্য পূর্ব দিকে উদিত হয়, কোন দিকে উদিত হয়? সূর্য কি পশ্চিমে উদিত হয়? না, দক্ষিণে উদিত হয় না, উত্তরে উদিত হয় না, কোথাও উদিত হয়? পূর্ব দিকে। এটা পৃথিবীর সৃষ্টি থেকেই হয়ে আসছে। সো দিস ইজ ইউনিভার্সাল ট্রুথ। এটা কি করতে হবে? দি সান রাইজেস ইন দ্য ইস্ট। মানুষ মরণশীল, মানুষ মরণশীল নয়? অবশ্যই মরণশীল। তাহলে ম্যান ইজ মর্টাল। এগুলো হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপরে ঐতিহাসিক কোনো ঘটনাকে বর্ণনা করতে গেলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। যেমন তোমরা জানো বাবর, সম্রাট বাবর মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠাতা 1526 খ্রিস্টাব্দে পানিপথের একটি যুদ্ধ হয়। সে যুদ্ধে সর্বপ্রথম ভারত উপমহাদেশে বাবর কামানের ব্যবহার করেছিল। সেজন্য বলা হয় বাবর ইউজেস ক্যানন ইন দ্য ওয়ার অফ পানিপথ। বাবর ইউজেস ক্যানন ইন দ্য ওয়ার অফ পানিপথ। আকবর কনকুয়ার্স গুজরাট। এই যে ঐতিহাসিক যে ঘটনাগুলো, এগুলো বর্ণনা করতে গেলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট করতে হবে। আবার কোনো বিখ্যাত ব্যক্তির উক্তি কিংবা বড় বড় গ্রন্থের বর্ণনা করতে গেলে সেটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। যেমন অষ্টাদশ শতাব্দীর বিখ্যাত একজন সমাজবিজ্ঞানী, তোমরা জানবা বড় হলে, জিয়া রুসো। সে একটি বই লিখেছিল, সে বইয়ের নাম হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট, দ্য সোশ্যাল কন্ট্রাক্ট। এই সোশ্যাল কন্ট্রাক্টে সে একটি উক্তি করেছিল যে ম্যান বর্ন ফ্রি। সোশ্যাল কন্ট্রাক্ট বলেছিল ম্যান বর্ন ফ্রি বা এভরিওয়ান ইজ ইন চেঞ্জ। এটি জিয়া রুস শেষ ম্যান বর্ন ফ্রি বাট এভরিওয়ান ইজ ইন চেঞ্জ। জিয়া রুস বলেন মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সমাজের সর্বত্র সে শৃঙ্খলিত। আবার কিটস, একজন বিখ্যাত কবি, তিনি তার একটা কবিতা লিখেছিল ট্রুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রুথ। এটি হলো ঐতিহাসিক ঘটনা। আবার সহবাসগত কোনো কাজ বোঝালে সেটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। যেমন মা প্রতিদিন চা পান করে, প্রতিদিন, এটা অভ্যাস। বাবা প্রতিদিন হাঁটে, মাথার টেক্সটি এভরিডে। এই যে ঘটনাগুলো, এগুলো অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজ আর আমার আলোচনা দীর্ঘায়িত করতে চাই, পরবর্তী আলোচনা আরও আমরা আলোচনা করবো পর্যায়ক্রমে। তোমরা সবাই ভালো থাকবে, বাড়িতে ভালো থাকবে, এবং সোশ্যাল ডিস্টেন্সিং যেটা বলা হয় সেটা মেনটেন করবে, মাস্ক পরবে, ঘন ঘন হাত ধোবে, যাতে কোনো করোনা আমাদের আক্রান্ত করতে না পারে। সবাইকে আবারও প্রীতি এবং শুভেচ্ছা নিয়ে আমি আব্দুস সালামের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।